মর্নিং ওয়াক করে ফেরার পথে এনাকে প্রায় দেখি। ক্লিন শেভ, পরিপাটি জামা প্যান্ট, সাইকেলের পিছনে একটা অ্যালুমিনিয়ামের বড় হাঁড়ি বেঁধে মাছ, রুই মাছ, ইলিশ মাছ হাঁকতে হাঁকতে প্রায় যায়। অনেকের বাড়ির সামনে দাঁড়িয়ে মাছ কেটে ওজন করে দিতেও দেখেছি দুই একবার। আজ দেখলাম উনি একটা মাছকে দাঁড়িপাল্লায় ফেলে ওজন করছেন। ঠিক সেই সময় একটা বেশ দামি গাড়ি এসে ওর পাশেই ব্রেক কষে দাঁড়ালো। গাড়ি থেকে যিনি নামলেন তাকে এক নজর দেখেই বোঝা যায় বেশ সম্ভ্রান্ত। বয়স আন্দাজ ৩৫। মানুষটি উচ্ছ্বসিত গলায় বলে উঠল, আরে রঞ্জন, তুই এখানে? মাছ বিক্রেতার এক হাতে তখন দাঁড়িপাল্লা, আর এক হাতে পিচ্ছিল মাছটাকে ধরে রাখার আপ্রাণ প্রচেষ্টা। রঞ্জন একটু ঘাবড়ে গিয়ে বলল, সর্বনাশ, কৃষ্ণেন্দু না? ওরে বাবা, তুই তো পুরো সাহেব হয়ে গেছিস। কে যেন বলছিল তুই এখন বিদেশে থাকিস। কৃষ্ণেন্দু নামের মানুষটি রঞ্জনকে ওই অবস্থাতেই জড়িয়ে ধরে বলল, কত বছর পরে তোকে দেখলাম রে। সেই ক্লাস 7-এ লাস্ট দেখেছিলাম। তারপরে তুই মামার বাড়ি চলে গেলি, আমরাও কলকাতা চলে গেলাম। দেশের বাড়িতে আর আশাই কমে গেল। তোর ভ্রু কোঁচকানো ভঙ্গিমাটা একই আছে রে। রঞ্জন হাসতে হাসতে বলল, তারপর এতদিন পরে এখানে কেন রে? কৃষ্ণেন্দু বলল, আমার বড়দির প্ল্যান, বুঝলি। কাল যেখানে ছিলাম, বড়দির জন্মদিন উপলক্ষে দেশের বাড়িতে এসেছিলাম। সকলের সঙ্গে দেখা হলো বহু বছর পরে। তবে আমি ভাবতেও পারিনি তোর সঙ্গে দেখা হয়ে যাবে এত বছর পরে। তারপর বল, কেমন আছিস? রঞ্জন বিন্দাস গলায় বলল, যেমন দেখছিস ভালো আছি রে। বাবা মারা যাবার পরে আর পড়াশোনাটা হয়নি। মামার বাড়িতে গিয়ে 2 বছর পরে ফিরে এসেছিলাম এখানে। বাবার ব্যবসাটাই করছি, এই মাছের ব্যবসা। তোর খবর বল। কৃষ্ণেন্দু বলল, আমার আর কি খবর? লোকে ইঞ্জিনিয়ার বলে, কোম্পানি বিদেশে পাঠিয়ে দিল, তাই গত 8 বছর অস্ট্রেলিয়াতে ছিলাম। পেট চালানোর জন্য পড়ে রইলাম ওখানেই। হ্যাঁ রে রঞ্জন, তোর কাছে এখনো সেই ঝিনুকটা আছে যেটা দিয়ে আমরা কাঁচা আম ছাড়িয়ে খেতাম? রঞ্জন হেসে বলল, সে কি আর থাকে রে, কবে হারিয়ে গেছে। কৃষ্ণেন্দু নির্দ্বিধায় বলল, তাপস স্যারের অঙ্কের হাত থেকে তুই একবার আমায় বাঁচিয়েছিলিস, মনে আছে? আমি অঙ্কটা পারছিলাম না, তুই করে দিয়েছিলিস। রঞ্জন বলল, ধুর, এতদিন আগের কথা মনে থাকে নাকি? রঞ্জন খদ্দেরের সঙ্গে হিসেব করে টাকাটা নিল। কৃষ্ণেন্দু বলল, অঙ্কটা তুই এখনো ভালোই পারিস রে। রঞ্জন বলল, ভালো ভেটকি আছে, নিবি? তুই তো এখন কলকাতা ফিরবি, তাহলে কেটে দি, বাড়ি গিয়ে রেতে খাবি, বুঝলি। কৃষ্ণেন্দু কোনো রকম ইতস্তত না করে বলল, দে তবে। বউকে গিয়ে বলবো আমার প্রাইমারির বন্ধু দিয়েছে। রঞ্জন মাছটাকে যত্ন করে প্যাকেটে ভরে দিয়ে বলল, খেয়ে দেখিস, ফার্স্ট ক্লাস মাছ। কৃষ্ণেন্দু পকেটে হাত ঢোকাতে রে রে করে উঠল রঞ্জন। দাম দিবি নাকি রে তুই আমায়? কৃষ্ণেন্দু হেসে বলল, অত সাহস আমার এখনো হয়নি রে, তোকে দাম দেব। চাবিটা বের করে গাড়ির ভেতরে ঢুকে একটা মিষ্টির প্যাকেট বের করে বলল, এই নে, বড়দি সবাইকার জন্য 2টো করে প্যাকেট পাঠিয়েছে, তুই একটা রাখ। রঞ্জন ইতস্তত করতেই কৃষ্ণেন্দু বলল, এখন যে খুব লজ্জা পাচ্ছিস তুই, আর তখন যে আমি টয়লেটে গেলে আমার টিফিন বক্স ফাঁকা করে দিতিস, তখন লজ্জা করতো না? রঞ্জন হাত বাড়িয়ে প্যাকেটটা নিয়ে বলল, কি সব দিন ছিল বল। কৃষ্ণেন্দু উদাস চোখে তাকিয়ে বলল, ছেলেবেলার গন্ধমাখা দিনগুলো খুব মিস করি জানিস। একদিন আয় না কলকাতায়। এখন আমি কলকাতাতেই আছি, তোর ফোন নম্বর দে, আমি কল করব। রঞ্জন নিজের ফোন নম্বরটা দেবার পরে বলল, আমাদের সুমিত এখন ডাক্তার, জানিস তো। ভোরের হিমেল হাওয়ায় মিলিয়ে যাচ্ছিল ওদের শৈশবের স্মৃতিচারণ। আচমকা দেখা হওয়ায় উচ্ছ্বাস মিশে যাচ্ছিল বন্ধুত্ব নামক সম্পর্কের গভীরে। স্ট্যাটাস সিম্বলের মতো কেঁজো কথা সেখানে নেহাতি মূল্যহীন হয়ে পড়ে রইল পথের ধুলোয়। ওরা ফিরে গেছে ততক্ষণে আম আঁটি ভেপুর সময়ে। দুজনের চোখের দৃষ্টিতেই তখন রং বেরঙের আলপনা আর নিজেদের ফিরে পাওয়ার আনন্দ। এভাবেই বন্ধুত্ব নামক অমূল্য সম্পর্ককে ভয় পাক অর্থ, কৌলিন্য
অহংকারের মতন অর্থহীন শব্দগুলো। কিছু মানুষ আবার সামান্য উন্নতিতেই ছিঁড়তে চায় নিজের শিকড়ের সব টান। আসলে সম্পর্ক বড্ড তুচ্ছ জিনিস, যত্নে রাখলে থাকে, না হলে বিনি সুতোর মতো গড়াগড়ি খায় ধুলোয়। কলমে অর্পিতা সরকার।